আজকে আমাদের একটা মিটিং হলো, যেই মিটিং এ ওনারা যারা আমাদের সম্বন্ধে এতদিন মানে নানান রকম ওনাদের ক্ষোভ, ওনারা আমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি। তারা তো আমাকে এতটা সম্মান করছেন না। আজকে যখন শতদীপ বলছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে, দিয়ে দিক আপনাদের। আমার কথা হচ্ছে আমার নাম করে কোন কার চ্যাট মেসেজে পিয়াদি আছে পিয়াদি নেই। আজকে ওনারা অতিরিক্ত ভাবে মানে যাচ্ছে বাজে, এত মানে বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ, এমন ভাবে না এটা এক্ষুনি পদত্যাগ করতে হবে এবং বিভিন্ন কারণে, আমার জন্য নয়, ওরা আমার পুরো ইসি মেম্বারকে চাপ দিচ্ছিল পদত্যাগ করতে হবে বলে। তখন আমি ওনাদেরকে বলেছিলাম আমি পদত্যাগ করতে রাজি আছি, সাবজেক্ট টু তোমাদেরকে বলতে হবে সবাইকে যে আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি ছাড়বো না। তোমরা যদি আমার এই সম্বন্ধে এইটা প্রমাণ করতে সবাই বলো যে না আমি কোনো রকম অন্যায় করিনি, কারণ তোমরা আমার নামে যে মিথ্যা অ্যালিগেশন গুলো দিয়েছো সেই মিথ্যা অ্যালিগেশন তোমাদের তুলতে হবে, কারণ তোমরা কেউ আমার নাম সঠিকভাবে আমার কোনো রকম ইয়ে দিতে পারছো না। তো তোমরা যখন আমাকে মানসিক চাপ দিচ্ছ যে তুমি এটা করেছো ওটা করেছো, তোমাদেরকে আগে প্রমাণ দিতে হবে এবং সবাই সামনে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা যদি এটা মেনে নাও, আজকে ইন্ডাস্ট্রি ভালোর জন্য প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি, প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু কিন্তু সাবজেক্ট টু তোমরা যে মিথ্যা কথা বলছো, তোমরা যে অ্যালিগেশন দিচ্ছ সেইগুলো সবাই সামনে বলতে হবে। আমি জানি না, সেটা সেক্রেটারি বলতে পারে। এখানে যে পুলিশ যে মোতায়েন করা হয়েছিল সেটা ওনারা বলেছেন কোর্টের আদেশে 10 তারিখ পর্যন্ত থাকবেন, সেটা কি বাড়ানোর কোনো চিন্তা ভাবনা করছো? আমরা তো দেখো এখন আমরা ওনাদেরকে বলেছিলাম 22 তারিখে আপনাদের কিসের অসুবিধা হচ্ছে 22 তারিখটা অবধি, কারণ মেম্বারদের আসার সুযোগ দিন। ওনারা কেন ভয় পাচ্ছেন, ওনাদের তার উত্তর 22 তারিখ অবধি এখানে এইসব নোংরামি চলবে, এই শব্দ এই ভাষা। হ্যাঁ, তো এই এই কথা 22 তারিখ অবধি, তার মানে তোমরা এইটা আরো, এখন তো এটা পাবলিক হয়ে গেছে। পাবলিক, এটা কি পাবলিক প্রপার্টি না, এখানে এটা এটা পাবলিক অ্যাসোসিয়েশন, দ্য মেম্বার্স অ্যাসোসিয়েশন। কোনো শিক্ষিত মানুষ এই কথাগুলো বলতে পারে? আচ্ছা, ওরা আরেকটা দাবি করছে এখানে যারা যারা চেয়ারে রয়েছে তারা কেউ সিনেমার সঙ্গে বহুদিন ধরে যুক্ত নেই, কোনো ছবি প্রডিউস। কৃষ্ণা দাগা কতদিন ধরে যুক্ত? এই যে কবিতা নস্কর যিনি চিঠি দিয়েছেন তিনি কতদিন ধরে যুক্ত? উনি রিসেন্টলি বোধহয় একটা ছবি ইয়ে করেছেন, কবিতা নস্কর বোধহয় এখানে একটা রেজিস্ট্রেশন করেছেন বা ছবি আরম্ভ করবেন এরকম উদ্যোগ নিয়েছেন। আর এই যে অতনু বোস, তিনি এই মুহূর্তে কতদিন ধরে যুক্ত? এই মুহূর্তে বিগত 3 বছর 4 বছরের মধ্যে। গৌতম দাস কতদিন ধরে এর মধ্যে যুক্ত, যাদের নামগুলো আমি বলছি। তো এইভাবে এইভাবে দেখুন, তুমি গাইড জড়ি করে তোমাদের যদি সেই জায়গা থাকবে তাহলে তোমরা কোর্টে কেন যাচ্ছ না? তোমরা কোর্টে যাচ্ছ না কেন? আমাদের অবৈধ প্রমাণ করার জন্য কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এসে প্রমাণ করে দাও না আমরা অবৈধ। আরেকটা বিষয়, আগেও তুমি যখন এখানে থানায় জানিয়েছিলে এর পরেও কি তুমি সেই জিনিস আবার কি জানাবে বা কিছু? আমার তো অলরেডি 144 চলছে এখানে। কতদিন সেটা জারি রয়েছে? এটা আমাদের 10 তারিখে বলেছে যে এটা পুলিশকে বলেছে রিপোর্ট দিতে, 10 তারিখ অব্দি তো আছেই। তারপরে কি এটা বাড়ানোর কোনো আবেদন আর্জি তুমি জানাবে? সিচুয়েশনের উপরে নির্ভর করবে কিভাবে কিরকম অবস্থায় আছে। আচ্ছা, আরেকটা কথা, ওদের বোর্ডে তোমাদের বোর্ডে পিআরওর নাম নেই, ওদের একটা প্রবলেম রয়েছে। কেন ওই পিআরওর নাম আছে এবং সেই পিআরওর সঙ্গে যুক্ত হয়ে সঙ্গে একটা নেক্সাস। আরে এটা তো কদিন ধরেই ওরা বলছে পিআর আমাদের এখানে ইনপাতে একটা পিআরও অ্যাপয়েন্ট করতে হয়, সেই অনুযায়ী সেই পিআরও আছে। এই পিআরও সঙ্গে এই যে কথাগুলো তো এগুলো পুরনো কথা হয়ে গেছে এখন। এই কথাগুলো কদিন ধরেই তো ওরা বলছে। এই পিআরওর কি মোবাইল চ্যাট, আজকে সেই ভদ্রলোক পিআরও যিনি, এই জয়ব্রতকে, ওদের তো একটাই ইস্যু জয়ব্রতকে নিয়ে। আমাদের ইম্পাপি, আমি তো জয়ব্রত কাউকে চিনতাম না, তা আমাদের যদি যখন ফেডারেশনের থেকে খবর এলো বা ওরা যখন জয়ব্রতরা বললো যে ওদেরকে বলেছে, ইন্দ্রনীল রায়কে বলেছে যে আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমরা প্রিয়া ম্যাডামের কাছে যাব। ওনারা যখন আমার কাছে এলেন, আসার পরে পিম্পাই মিটিং হয়েছে, কিন্তু কোনো আলাদা রেস্টুরেন্টে বসে বা কোথায় বসে মিটিং হয়নি।
ইম্পাই মিটিং হয়েছে এবং তখন আগের দিন আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি যে এবং আপনারা, আমি বলবো আপনারা সব সমাজ মাধ্যম ফেডারেশনে যান, সেখানে জয়ব্রত ছবিটা ও ইন্ডিপেন্ডেন্ট ছবি বলছিল, সেখানে নাম ছিল প্রমোদ চক্রবর্তীর ছেলের, একজন বড় প্রডিউসারের। তার আগে হিস্ট্রি রয়েছে, সে আগের ছবির টাকা বাকি রেখেছে এবং ওরা রাতারাতি সেই নাম চেঞ্জ করে। তখন আমি বলেছিলাম যেহেতু এত বড় একজন প্রডিউসার তোদের সঙ্গে রয়েছে, তোরা কেন টেকনিশিয়ান গুলো নিয়ে কাজ করলি না? এবং এর তো রেকর্ড রয়েছে, আগেও টেকনিশিয়ানদের টাকা দেয়নি। তখন তখন ওরা আমি তখন বললাম যে তোদের এত বড় পেনাল্টি তোরা দিতে পারবি না, যাস না তোরা চার। এই যে তখন তখন ওরা বললো যে দিদি আমাদের এতগুলো টাকা আমরা কিভাবে দেব, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, এরকম অনেক কষ্ট করে করেছি। আমরা তাহলে ওর নামটা কি করে এলো তোদের সঙ্গে, প্রমোদ ফিল্মস কি করে আসছে তোদের সঙ্গে? তাহলে সে তো বড় প্রডিউসার, সেই জন্যই আজকে ফেডারেশন ধরেছে। তাহলে ফেডারেশন টাকা না দিয়ে তোর সঙ্গে যে আছে, তাই জন্য তোদেরকে ছবিটা নিয়ে ধরেছে যে তাদের টাকা, আগের টাকা বাকি রেখে তুই আবার ছবি রিলিজ করছিস বলে। তুই তাহলে 8 লাখ টাকা দিয়ে ফেডারেশনকে ঝামেলা, 8 লাখ টাকা কেন দিবি না? তোদের ওদের অনুযায়ী যে ফেডারেশন তখন আমাদের কাছে বলছিল যে মিনিমাম আমার আগের ছবির যত ডিউজ আছে সেইটা ক্লিয়ার করতে হবে, প্লাস এই ছবির পুরো আমাদের যা টাকা পয়সা আছে সেইগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে সেই ছেলেগুলো পারবে না অত টাকা দিতে। তখন বললাম যে তোরা অত টাকা যদি দিতে না পারিস, তোরা 4 দিনের অ্যাটলিস্ট 2 লাখ টাকা করে, 8 লাখ টাকা ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ করে নে। তখন ওরা তারপরে ইন্দ্রনীল সেনের সঙ্গে এই রায়ের সঙ্গে যে কি ব্যক্তিগত কথা, যে পিয়াদি আছে কি পিয়াদি নেই, পিয়াদি কলকাতায় আছে না কি বাইরে গেছে, আমার দায়িত্ব নয় আমাকে নিয়ে কে কি লিখছে। তারপরে তো এই শতদীপ শাহ আর এই স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সঙ্গে বসে মধ্যস্থতা করে তো 12 লক্ষ টাকা দিয়েছে, সেই প্রুফ তো ফেডারেশনের কাছে আছে। তোমরা তো ফেডারেশনের কাছে চাইলেই পেয়ে যাবে। এবং ফেডারেশনের তো একটাই বক্তব্য, প্রমোদ ফিল্মসের যেহেতু ওদের সঙ্গে অ্যাটাচ, প্রমোদ যদি আগের টাকা বাকি আছে আমাদের, আমরা সেই জন্য 12 লাখ টাকা চাইছি, সব ফেডারেশন যুক্তি দিচ্ছে। তোমরা তো 12 লাখ টাকা তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছো। প্রিয়া সেনগুপ্ত কি দিয়েছো? প্রিয়া সেনগুপ্ত তোমার জন্য হয়ে কোনো অন্যায় করতে গেছিল? তুমি তো বড় একটা প্রডিউসারের নাম নিয়ে ছবিটা রিলিজ করতে যাচ্ছিলে। তাই জন্য ফেডারেশন যখন ধরেছে যে আমাদের তো এতগুলো টাকা বাকি আছে, তাহলে তুমি আমাকে বলো তো। এবার এই যে আবারও তখনও বললাম, আবারও বলছি, এই যে বলছে ভয়েস রেকর্ডিং আছে। ভাই তুমি কি খুব ভালোবাসো আমাকে, আমার মান সম্মানটা কি খুব বজায় রেখেছো? ভয়েস রেকর্ডিং থাকলে দাও না। টাকা যদি চেয়ে থাকি আমি জয়ব্রতর কাছে, তাহলে দাও না আমার ভয়েস রেকর্ডিং। কেন দিচ্ছ না জয়ব্রতর সঙ্গে আমার ভয়েস রেকর্ডিং? আমার হয়ে যদি কেউ টাকা চায়, ইম্পার কোনো মেম্বার আমার হয়ে টাকা চাইলো, প্রিয়া সেনগুপ্ত কি করবে? কি করবে? প্রিয়া সেনগুপ্ত করার কিছু নেই। আর সে গিয়ে বললো কে বলেছে প্রিয়া সেনগুপ্ত টাকা নিয়েছে, প্রিয়া সেনগুপ্ত নাম করে টাকা নিয়েছে, প্রিয়া সেনগুপ্ত চোর, কিছু জানলো না শুনলো না, প্রিয়া সেনগুপ্ত চোর হয় নাকি? বলতে পারবো না ভাই, স্ক্রিনিং কমিটি এখন আদৌ তার বৈধতা আছে কিনা আমি জানি না, কারণ সরকার চেঞ্জ হয়েছে। সেই সময়কার একজন সরকারের যিনি মিনিস্টার, তিনি স্ক্রিনিং কমিটি তৈরি করেছিলেন, এবং এখন এই মুহূর্তে সরকার চেঞ্জ হয়েছে। সরকার যদি মনে করে স্ক্রিনিং কমিটি রাখবে, যদি মনে না করে স্ক্রিনিং কমিটির বৈধতা রাখবে না, আমরা কিছু এটা নিয়ে বলতে পারবো না। সেগুলো তারা যেরকম আগে করতো তারা সেরকম করবে। ক্যালেন্ডারের বিষয় তখন থাকবে না। আজকে আমাদের একটা আচ্ছা আজকে আমাদের একটা মিটিং হলো, যেই মিটিং এ ওনারা যারা আমাদের সম্বন্ধে এতদিন মানে নানান রকম ওনাদের ক্ষোভ, ওনারা আমার সম্বন্ধে কিছু অ্যালিগেশন ওনারা চাইছিলেন আমি পদত্যাগ করি এবং আমার এক্সিকিউটিভ কমিটি পদত্যাগ করুন, এবং ওনাদের বক্তব্য অনেকগুলো বিভিন্ন রকম, আমি নাকি ওনাদের কাছে প্রুফ আছে যে আমি এখানে টাকা তছরূপ করেছি, নয়ছয় করেছি, এইসব হচ্ছে ওনাদের বক্তব্য। তো আমরা সেগুলো সমস্ত শুনলাম, শোনার পরে ওনাদেরকে আমরা বলেছিলাম 22 তারিখ আমরা জেনারেল মিটিং ডেকেছি, আপনাদের যে সমস্ত অভিযোগগুলো আছে সেইগুলো আজকে আমরা নোট ডাউন করছি, এবং 22 তারিখে আমরা সমস্ত এর উত্তর দেব, এবং 4th সেকশন জেনারেল মিটিং ডেকে সবাই সেখানে যদি মনে হয় এই মানে প্রমাণ দিয়ে আপনারা এগুলো প্রমাণ দিতে পারছেন যে
সত্যি আমি এই অন্যায়গুলো করেছি, তাহলে মেম্বারদের সামনে আমি পদত্যাগ করব। এবং ওরা তখন বলছে এই কমিটিটাই অবৈধ, আমরা 22 তারিখ অব্দি মানবো না, এই করবো না, এইসব বলছেন। তখন আমরা বললাম যে আমাদের যে কমিটি অবৈধ সেটা কে বলবে, তাহলে আমরা না আপনাদের কমিটি অবৈধ। আমি তখন বললাম যে দেখুন, তাহলে আমাদের কমিটি বৈধ কি অবৈধ আমাদের কোর্টে যেতে হবে। কোর্ট থেকে যে অর্ডারটার ভিত্তিতে আপনারা বলছেন আমাদের কমিটি অবৈধ, আমরা 22 তারিখে জেনারেল মিটিং ডেকেছি, এবার আমরা কোর্টে যাব। আমাদের কমিটি যদি অবৈধ হয় আমরা সঙ্গে সঙ্গে 22 তারিখের আগেই কোর্টে, যদি আমরা কালকে না হলে যদি পরশুদিন আমরা, মানে আমাদের প্রসেস আছে, কালকেই আমরা হয়তো কোর্টে মুভ করব। যদি কোর্টের থেকে যে মুহূর্তে অর্ডার পাবো সেই মুহূর্তে আমার ইসি কমিটির সবাই আমরা রিজাইন করবো, আপনাদের বলতে হবে না। আর যদি এটা বৈধ হয় তাহলে আমরা যেভাবে লিগালি কাজ করছি সেইভাবে কাজ করব। এবং আমি এখনো বলছি আমার সম্বন্ধে যত রকম অ্যালিগেশন লাগানো হয়েছে এবং সেগুলো সর্বৈব মিথ্যে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি তার প্রমাণ দিয়েছি। এবং আপনারা কালকে যারা ছিলেন তারা জানেন, আপনাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোনটা করেছিলাম বলে আজকে নানান কথা শুনতে হয়েছে সেই নিয়ে, নানান রকম। কারণ তার মানে এটা একটা জায়গায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি সেই মানুষটাকে শিখিয়ে দিই, বা আমার সেই মুহূর্তে সেই মানসিকতা ছিল না যে আমি কোনো রকম প্ল্যানফুলি কাজ করব। যখন ওই মুহূর্তে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনি টাকা নিয়ে ওনাকে নামটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে ফোন নাম্বার দিয়েছে এবং আমি ফোন করে, আমার একটাই ভুল হয়েছে, আমি সম্পূর্ণকে বলতে চাই যে ওকে আমার বলা হয়নি যেটা মিডিয়ার সামনে দেখানো হচ্ছে, সেটা হয়তো পারমিশন আমার নেওয়া উচিত ছিল। কিন্তু আমি সেই মুহূর্তে, যেহেতু আমার মনে হয়েছে যে না আমার এই মুহূর্তেই বলা উচিত, যখনই এই কথাটা উঠেছে, এবং সে সঙ্গে সঙ্গেই বলেছে যে না তুমি কোনো টাকা নাওনি। এবং সেই প্রমাণ সে বারে বারেই বলে যাচ্ছে যে না এই যে অ্যালিগেশনটা তোমার নামে দেওয়া হয়েছে সেই অ্যালিগেশনটা ভুল। কিন্তু ওর একটা ক্ষোভ আছে যে আমি কেন ওকে না জিজ্ঞেস করে এটা ওপেন স্পিকারটা সবাই সামনে ক্যামেরার সামনে করলাম, সেইটা হয়তো আমারও পারমিশন নেওয়া উচিত ছিল। আর বাকি যারা বলছে, কেউ যদি ধরুন একজন বলছে কোনো চ্যাটে, এই যে চ্যাটগুলো প্রকাশ করা হচ্ছে আপনারা মিডিয়ায় বিভিন্ন রকম ছড়িয়ে দিচ্ছেন, এবং যারা যারা ছড়াচ্ছেন তাদের ওই চ্যাটটা তো আমার সঙ্গে হয়নি। কেউ যদি আমার নাম করে, আপনি জানেন বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমার নাম সেভ করা একজনের কাছে, সে একজন বড় ডিরেক্টর রাজর্ষি দে, তার একটা অন্য ফোন নাম্বার থেকে আমার ফোন নাম্বারে নাম সেভ করে এক প্রডিউসারের কাছে চিট করেছিল এবং বলেছিল পিয়াদিকে আমাকে এটার জন্য পিয়াদিকে টাকা দিতে হবে এবং বনিকে টাকা দিতে হবে। যখন রাজর্ষি যে ধরা পড়লো, সেই চ্যাটটি যখন ধরা পড়লো, তখন সে স্বীকার করলো যে এই ফোন নাম্বারটি আমার ছিল, তোমার নাম দিয়ে সেভ করা। এরম ভাবে বিভিন্ন রকম ভাবে আমাকে এই হেনস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। এবং বলছে ভয়েস রেকর্ড আছে, ভয়েস রেকর্ড এতদিন কেন সময় নিচ্ছেন? যে দুদিনে যাদের কাছে প্রমাণ আছে তারা তো সব দিয়ে দিচ্ছেন, এতদিন কেন সময় নিচ্ছেন? তারা আমাকে তো এত ভালো নিশ্চয়ই তারা বাসেন না যে তারা আমাকে সময় দিচ্ছেন ভালোবাসার জন্য, যে প্রকাশ করার জন্য। তারা তো নিশ্চয়ই আমাকে এতটা ভালোবাসেন না, বা তারা তো আমাকে এতটা সম্মান করছেন না। আজকে যখন শতদীপ বলছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে, দিয়ে দিক আপনাদের। আমার কথা হচ্ছে আমার নাম করে কোন কার চ্যাট মেসেজে পিয়াদি আছে পিয়াদি নেই, এবং আমি এতগুলো কথা 22 তারিখে আমি তো সমস্ত প্রমাণ নিয়ে বসতে চেয়েছিলাম, সমস্ত প্রডিউসারদের সামনে যা যা ওনারা আজকে রিলেশন দিয়েছেন। 22 তারিখে আমার সব মেম্বাররা আসুক, তার কারণ এক নম্বর হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমাদের নিয়ম অনুযায়ী 14 দিন বাদে এই মিটিংটা হোক, এবং সেদিন যাতে সব মেম্বাররা আসতে পারে। এবং ওনাদের কিসের অসুবিধা 22 তারিখ অব্দি অপেক্ষা করতে, আমি তো এটাও বুঝতে পারছি না ওনাদের কি উদ্দেশ্য 22 তারিখ অব্দি আমরা অপেক্ষা করবো না কেন? আর ওনারা বলছে ইলিগাল, তাই জন্য আমরা ঠিক করেছি। আমরা কে বলবে ইলিগাল? ওনারা সেক্রেটারিকে জোর করছেন আপনি লিখে দিন, এবার আমরা বলবো। এবং বলছে না তাহলে তাহলে 22 তারিখ অব্দি এখানে ইম্পায় গন্ডগোল হবে। তার মানে আমি বুঝতে পারছি না উদ্দেশ্যটা কার। ইন্টেনশনালি মানে চাপ দিয়ে একটা বদমাইশি করে আমাদের ইসি কমিটিকে নষ্ট করে দেবার। তো তাহলে 22 তারিখ অব্দি তোমরা নিজেরা বলছো যে এখানে গন্ডগোল হবে, যেখানে ল অ্যান্ড অর্ডার রয়েছে, যেখানে 144 করা রয়েছে। আমরা নিজেদের মতো করে মিটিং ডেকে নেব। আপনারা 22 তারিখে আপনাদের মতো মিটিং ডাকুন, আমরা আমাদের মতো মিটিং ডেকে নেবো। ওনার বক্তব্য হচ্ছে আমরা আমাদের মতো ফোর্সের সাথে মিটিং ডেকে নেবো, নিয়ে আমরা করে নাও ভাই, তোমরা যদি পারো মনে হয়
তোমরা একটা কমিটি করবে, তোমরা তোমাদের মতো কমিটি করো, আমরাও দেখি আমরা লিগালি কমিটি করতে পারছি কি পারছি না। তো সুতরাং এই কমিটিটা লিগাল কি ইনলিগাল সেটা তো আমাকে কোর্ট ছাড়া কেউ বলতে পারবে না। তোমরা বলছো কোর্টের যে ইয়েটা বেরিয়েছে, যে অর্ডারটা বেরিয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইনলিগাল। তা ঠিক আছে, এই অর্ডারটা নিয়ে আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে গিয়ে প্রমাণ করুক যে এইটা আমরা, ওনারা কোর্ট যদি বলে দেন যে আমরা ইললিগাল কমিটি, আমরা সবাই সরে যাব, আমি তো সবার আগে সরে যাব, এটুকু কথা দিলাম। এবং এবং যত রকম অ্যালিগেশন আমার নামে এসছে সেই মানুষগুলোকে 22 তারিখের সামনে আসতে হবে এবং আমিও তার এগেনস্টে সমস্ত প্রমাণ নিয়ে আসবো, সেই প্রমাণগুলো নিয়ে আসবো। কেউ কারুর ব্যবসার জন্য টাকা নিচ্ছে সেটার জন্য প্রিয়া সেনগুপ্ত দায়ী নয়। কেউ কারুর কে কাকে কে রাম শ্যাম যদি এই আমি এর থ্রু দিয়ে টাকা দিয়েছি, আমি ওর থ্রু দিয়ে পিয়াদি টাকা চেয়েছে, আরে বাবা থ্রু দিয়ে তো সবাই টাকা চাইছে, তাই জন্য প্রিয়া সেনগুপ্ত দায়ী? তার জন্য কি প্রিয়া সেনগুপ্ত দায়ী? তোমরা যাচ্ছ, তোমরা গিয়ে মিটিং করছো অরূপ বিশ্বাসের সঙ্গে, তার ছবি আমি প্রকাশ করেছি, খুব খারাপ লেগে গেল। শুধু অরূপ বিশ্বাস, প্রিয়া সেনগুপ্ত তৃণমূলের দলে ছিল। তোমরা সেই সময় কি করতে গেছিলে ভাই? তোমরা কি করতে গেছিলে? আজকে তোমরা যাওনি, তোমরা কেন গেছো? তুমি যে তোমার যদি নৈতিক ওই জায়গায় মনে হয় যে আমি তৃণমূলের সঙ্গে থাকবো না, তুমি খেলতে গিয়ে মমতা বাড়িতে চলে যাবে কেন? তোমার তো নৈতিক সেই জায়গাটা থাকা উচিত ছিল। আমার এখনো বক্তব্য যে আমার নামে যে অ্যালিগেশন গুলো দেওয়া হয়েছে 22 তারিখ, সব লোক আসুক, আমি আমার ওরা যদি প্রমাণ করতে পারে সব যা ইয়ে করছে এর ওর তার চ্যাটের থেকে, আরে ভয়েস তুমি কি খুব ভালোবাসো, ভয়েস মেসেজ থাকলে বের করে দাও, বের করে দাও, কি প্রমাণ আছে বের করে দাও, আমি হাতে টাকা নিচ্ছি বের করে দাও, সব বের করে দাও এগুলো। আমাকে আমাকে আর আর কত আমার সামাজিক জীবনটাকে কতখানি তোমরা নষ্ট করতে চাইছো আজকে, এটার জন্য আমি ভবিষ্যতে মানহানি মামলা করব। আমি এখান থেকে কোনো রকম টাকা পাই না, এখান থেকে আমরা কোনো টাকা পাই না। একটা কথা যেটা বলা হচ্ছে যে বিরোধী পক্ষ যেহেতু ছিল না কেউ, তাই ওনার এই ভোটটাকে আমাদের, হ্যাঁ, এবারে 2025-এ যখন ভোট হয়েছে, ভোটের অবজারভারে ভোট হয়েছে, তারপরে এরপরে যখন এই 23-25-এর আবার যখন 25-27-এর ভোটটা হয়েছে, তখন তোমরা যদি চাও আমাদের ব্যানার্জি বাবু মানে সেক্রেটারির কাছ থেকে কাগজ নিয়ে নিতে পারো। আমরা যেরকম ভাবে ভোটের প্রসেসে ইলেকশন ডেট ডিক্লেয়ার করেছি, তারপরে ইলেকশন ডেট নমিনেশন ডেট ডিক্লেয়ার করেছি, উইথড্রল ডিক্লেয়ার করেছি। এবার যারা যারা নমিনেশন দেবে, তো যদি কেউ নমিনেশন না দেয় তাহলে তো আমাদের দোষ নয়। আজকে ধরে নাও কোথাও, আমি বলছি কোন রাজনৈতিক দল, তৃণমূল, বিজেপি, সিপিএম বা কেউ যদি নমিনেশন দিল না, তারপরে সেখান থেকে সেই লোকটা জিতে গেল, তাহলে তুমি কি বলতে পারবে ভোট না হয়ে জোর করে তোমরা বসে গেছো? ওনাদের হচ্ছে এটাই বক্তব্য, আমরা নমিনেশন দিইনি, তোমরা ভুল ইয়ে নিয়ে করেছো। এবং সবটাই মানে আমরা যে আগের বছর কোর্টের যে ইয়েটা ছিল আমাদের ভোটার লিস্টে, সেই লিস্টের উপর করেছি, তাহলে সেটা তোমাদের, এটা তোমরা সিলেকশন করেছো, ইলেকশন নয়। তোমরা কেন দাওনি ভাই নমিনেশন? নমিনেশন দিতে তো তোমাদের কেউ বারণ করেনি। একদম একদম। যদি আমরা তো চেষ্টা করবো, যদি না কোর্টেই না হয় মানে কালকে নাহলে পরশু, as soon as possible, ম্যাক্সিমাম অব্দি আমরা as soon as possible চেষ্টা করবো। কারণ আমরা যদি অবৈধ কমিটি হয়ে আমরা জোর করে বসে থাকবো না। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা কোর্টে থেকে যদি জানতে পারি আমরা অবৈধ কমিটি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমরা কেউ এখানে বসে থাকবো না। 22 তারিখের আগেই অর্ডার পাই যে আমরা অবৈধ, 22 তারিখের আগেই ছেড়ে দেবো।